thick clouds of sand and yellow smog enveloping downtown Beijing. When you think of desert, what comes to your mind? Endless sand, scorching heat, no signs of life? Well, welcome to Xinjiang, where deserts are not dying. This is the Taklamakan Desert, a vast golden, shifting sea of sand in northwest China, known to the locals as the Sea of Death. গ্রেট ওয়াল অফ চায়না নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইতিহাসের এক বিশাল বিস্ময়। তৃতীয় শতাব্দী থেকে শুরু করে 17 শতক পর্যন্ত প্রায় 2000 বছর ধরে গড়ে ওঠা এই প্রতিরক্ষা প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল আক্রমণ ঠেকানোর এক প্রতীক, সভ্যতার অদম্য সংকল্পের নিদর্শন। কিন্তু সময় বদলেছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে চীনের লড়াই আর কোনো যাযাবর বাহিনী বা বহিরাক্রমণের বিরুদ্ধে নয়। আজ তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এক অদৃশ্য শক্তি, প্রকৃতির নীরব কিন্তু ভয়ঙ্কর আগ্রাসন। সেই শক্তির নাম মরুকরণ। ইতিহাসে যেখানে দেয়াল তুলে শত্রুকে ঠেকানো যেত, সেখানে এখন লড়াইটা হয়ে দাঁড়িয়েছে বদলে যাওয়া জলবায়ুর সঙ্গে। আর এই যুদ্ধই হয়তো আধুনিক চীনের সবচেয়ে কঠিন পরীক্ষা। উত্তর চীনের দিগন্ত বিস্তৃত ধূসর মরুভূমিগুলো প্রতিদিন একটু একটু করে জনপদের দিকে এগিয়ে আসছে। 1970-এর দশকে চীন যখন এক ভয়াবহ পরিবেশগত সংকটের মুখোমুখি হয়, তখন মরুভূমিগুলো এত দ্রুত বিস্তার লাভ করছিল যে তারা উর্বর আবাদি জমি গ্রাস করছিল এবং পুরো জনপদকে হুমকির মুখে ফেলছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে 1000 ফুট উঁচু বালির ঢেউ আক্ষরিক অর্থেই গ্রাম, খামার এবং শহরগুলোকে গিলে খাচ্ছিল। এই সংকট রাতারাতি সৃষ্টি হয়নি। 1950-এর দশকে চীনের দ্রুত শিল্পায়নের ফলে যে ব্যাপক ডিফরেস্টেশন শুরু হয়েছিল, তার ফলেই মাটির প্রাকৃতিক সুরক্ষা দেয়াল নষ্ট হয়ে যায়। এর ফলে গোবি মরুভূমি প্রতি বছর গড়ে 3600 বর্গ কিলোমিটার তৃণভূমি গ্রাস করতে শুরু করে। বেইজিংয়ের মতো বড় শহরগুলোতে বাসিন্দাদের বছরে 50টিরও বেশি ধূলিঝড়ের কবলে পড়তে হতো। এই ঝড়গুলো এতই শক্তিশালী ছিল যে তা পুরো শহর অচল করে দিত এবং বিমান চলাচল বন্ধ হয়ে যেত। পরিসংখ্যান বলছে, এই ধূলিঝড়ের কারণে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ প্রায় 300% বৃদ্ধি পেয়েছিল। ফসলের ফলন কমে গিয়েছিল 40%। আর প্রতি বছর এর ফলে চীনের বার্ষিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $54 বিলিয়ন। এই মহাবিপর্যয় রুখতে 1978 সালে চীন এক নজিরবিহীন পদক্ষেপ নেয়, যার নাম দেওয়া হয় 3 নর্থ শেল্টার ফরেস্ট প্রোগ্রাম। আজ বিশ্বজুড়ে এটি দ্য গ্রেট গ্রিন ওয়াল অফ চায়না নামে পরিচিত। উত্তর চীনের মানচিত্রে আজ যে সবুজ অঞ্চলগুলো দেখা যায়, সেগুলোর সিংহভাগই 40 বছর আগে সেখানে ছিল না। তাদের মূল লক্ষ্য ছিল 4500 কিলোমিটার দীর্ঘ একটি বনাঞ্চল তৈরি করা। 4500 কিলোমিটার দূরত্বটি কতটা দীর্ঘ তা বুঝতে হলে জেনে রাখুন, এটি সমগ্র আমেরিকা ও মেক্সিকো সীমান্তের চেয়েও বড়। চীন এখানে কেবল একটি সরু লাইনে গাছ লাগাচ্ছে না, এই বন ব্যবস্থাটি কোথাও কোথাও প্রায় 100 কিলোমিটার পর্যন্ত চওড়া। এই বনের পরিকল্পিত এলাকা 40 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি, যা পৃথিবীর মানচিত্রে এক বিশাল জায়গা দখল করে আছে। 1978 থেকে 2050 সালে বিস্তৃত এই 72 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য চীন $56.2 বিলিয়ন বিশাল বাজেট বরাদ্দ রেখেছে। সর্বশেষ তথ্য মতে ইতোমধ্যেই চীন 3046 কিলোমিটার সবুজ প্রাচীর নির্মাণ সম্পন্ন করেছে। আধুনিক প্রযুক্তির কারণে আশা করা হচ্ছে এই প্রকল্পটি নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হবে। 1978 সাল থেকে এ পর্যন্ত চীন ক্যালিফোর্নিয়ার চেয়েও বড় এলাকায় 100 বিলিয়নেরও বেশি গাছ লাগিয়েছে। যদি এই গাছগুলোকে একে অপরের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়, তবে তা পৃথিবী ঘিরে 60 বারের মতো ঘুরপাক খেতে পারবে। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, মরুভূমিতে যেখানে বৃষ্টি হয় না, সেখানে গাছ লাগানো কিভাবে সম্ভব? আর যদি সম্ভবও হয়, সেই গাছগুলো কি আদৌ বাঁচে?
চীনের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও অত্যাধুনিক বিজ্ঞানের মেলবন্ধন। উত্তর পশ্চিমাঞ্চলের মরু এলাকাগুলোতে বছরে 200 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়, যা অনেকটা সাহারা মরুভূমির মতো। এ প্রকল্প বাস্তবায়ন করতে চীনা বিজ্ঞানীরা তাই উদ্ভাবন করেন ফিশ স্কেল পিট বা মাছের আঁশের মতো গর্ত। মাটির উপর অর্ধচন্দ্রাকৃতির এই গর্তগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বৃষ্টির প্রতিটা ফোঁটা সরাসরি গাছের গোড়ায় জমা হয়। এই ছোট কৌশলে গাছের বেঁচে থাকার হার 20% থেকে এখন 80% বেড়ে দাঁড়িয়েছে। এছাড়া চীনের বিজ্ঞানীরা গবেষণাগারে এই প্রকল্পের জন্য বিশেষভাবে 85টি নতুন প্রজাতির গাছ তৈরি করেছেন। এর মধ্যে অন্যতম হল সাইবেরিয়ান এলম। এলমের একটি নতুন জাতের শিকড় মাটির 80 মিটার পর্যন্ত নিচে পৌঁছাতে সক্ষম, অর্থাৎ একটি 26 তলা ভবনের গভীরতা থেকে এই গাছ পানি সংগ্রহ করতে পারে এবং বছরে মাত্র 100 মিলিমিটার বৃষ্টিপাতে বেঁচে থাকে। গত 4 দশকের এই কর্মযজ্ঞের ফলাফল আজ স্পষ্ট। উত্তর চীনের বনাঞ্চলের পরিমাণ 5% থেকে বেড়ে 13.5% দাঁড়িয়েছে। 2000 থেকে 2017 সালের মধ্যে পৃথিবীতে যত নতুন সবুজ এলাকা তৈরি হয়েছে তার 25% একা চীন তৈরি করেছে। বেইজিংয়ের সেই ভয়াবহ ধূলিঝড়ের প্রকোপ এখন কমে গেছে 81%। একসময়ের ধূসর মরুভূমি এখন ফল, বাদাম এবং কাঠের বিশাল উৎস। বনভিত্তিক নতুন শিল্পগুলো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং একসময়ের পরিত্যক্ত এলাকাগুলো এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। তবে এত বিশাল একটি প্রকল্পের মুদ্রার উল্টো পিঠও আছে। অনেক পরিবেশ বিজ্ঞানী এখন এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মতে মরুভূমিতে জোর করে বনায়ন করার ফলে প্রাকৃতিক জলচক্র বিঘ্নিত হচ্ছে। বড় গাছগুলো মাটির ধারণ ক্ষমতার চেয়ে বেশি পানি শোষণ করে নিচ্ছে, ফলে কিছু এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাচ্ছে। আরেকটি বড় দুশ্চিন্তার বিষয় হলো মনোকালচার। বিশাল এলাকা জুড়ে কেবল এই প্রজাতির গাছ লাগানোর ফলে সেখানে কোনো প্রাণী বৈচিত্র্য নেই। এর ফলে কোনো নির্দিষ্ট রোগ বা পোকার আক্রমণ হলে পুরো বনাঞ্চলটি একসাথে ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। তবে চীন এই নেতিবাচক দিকগুলো নিয়েও কাজ করতে শুরু করেছে এখন। তারা এখন তাদের পদ্ধতিতে পরিবর্তন এনেছে। আগের মতো কেবল গাছ লাগানোর বদলে তারা এমন সেচ প্রযুক্তির ব্যবহার করছে যা 70% পানি কম খরচ করে। এছাড়া বনাঞ্চলকে আরও টেকসই করতে এখন কেবল বড় গাছ নয়, বরং স্থানীয় ঝোপঝাড় ও ঘাসের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ এবং বৈচিত্র্যময় ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করা হচ্ছে। চীনের এই বনাঞ্চল প্রতি বছর লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক শক্তিশালী কার্বন সিল্ক হিসেবে কাজ করছে। মরুকরণের মতো নীরব কিন্তু শক্তিশালী শত্রুর সামনে দাঁড়িয়ে চীনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে ক্ষত যত গভীরেই হোক না কেন তা সারানোর পথ আছে।